সাঁওতাল পাড়াতে নীলাক্ষী নামের কেউই থাকে না ছোটকা। আমি আজ সকালেই ওখানে গিয়েছিলাম। ওখানে ওরা নীলাক্ষী নামের কাউকে চেনে না। কি বলছিস তন্ময়? ওখানকার এক আদিবাসী সর্দার আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখলেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের গল্প অভিশপ্ত ছোবল। এই জগতে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে থাকে যার ব্যাখ্যা খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল। হয়তো সবকিছুর ব্যাখ্যা খোঁজা উচিতও নয়। আমি সেই সব ঘটনার কথা বলছি যার সঠিক ব্যাখ্যা খুঁজতে গেলে আমাদের আধুনিক বৈজ্ঞানিক ধ্যান ধারণাও প্রশ্নের মুখে পড়তে পারে। আমারই জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনার কথা আজ বলবো যার উত্তর আমার বিজ্ঞান মনস্ক মস্তিষ্কে বারবার করাঘাত করেও আমি পাইনি। তাই মাঝে মাঝে এটাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেবার চেষ্টা করি, কিন্তু পারি না। কারণ তখনই আমার চোখে ভেসে ওঠে তিনটি মুখ। ছোট থেকে অ্যাডভেঞ্চার ও শিকারের কাহিনী পড়ার শখ ছিল আমার। তবে শখ না বলে এটাকে পাগলামি বলাই ভালো। স্কুলের ব্যাগে আমার অঙ্ক, ইতিহাস, বিজ্ঞান বই থাকুক না থাকুক, দু একটা অ্যাডভেঞ্চার বা শিকার কাহিনী থাকতোই থাকতো। ক্লাস ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসে থাকতাম এইসব বই পড়ার জন্য। আমাকে যদি একটি ঘরে সারাদিন বন্দি করে এইসব গল্পের বই দিয়ে দেওয়া হয়, তাহলে সারাদিন না খেয়েও আমি দিব্যি কাটিয়ে দিতে পারবো। এইভাবে একে একে জিম করবেটের লেখা দ্য ম্যান ইটিং লেপার্ড, ম্যান ইটার্স অফ কুমায়ুন, দ্য টেম্পল টাইগার, আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য গ্রিন হিলস অফ আফ্রিকা, পিটার ক্যাপস্টিকের লেখা ডেথ ইন দ্য লং গ্রাস, হারমান মেলভিলের লেখা মবি ডিকের মতো বইগুলি আমি অল্প বয়সেই আত্মস্থ করে ফেলেছিলাম। আমার হেন গল্প পড়ার ধুম দেখে মায়ের হাতে বেশ কয়েকবার মারও খেয়েছি। স্কুলে ক্লাস চলাকালীন লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়বার জন্য যে কতবার শিক্ষকের কাছে বকুনি খেয়েছি তারই অত্যা নেই। কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমার প্রিয় বিষয় ভূগোলে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলাম। কলেজে পড়ার চাপে আর শিকার, অ্যাডভেঞ্চার বা ভ্রমণ কাহিনী পড়া হয়ে উঠত না। তবে ভারত তথা পৃথিবীর মানচিত্র খুলে দু চোখ ভরে জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। পেন দিয়ে পাহাড় ও জঙ্গলের জায়গাগুলো মার্ক করে রাখতাম। ছোট থেকেই স্বপ্ন দেখতাম একদিন ভারত তথা পৃথিবীর সমস্ত জঙ্গল পায়ে হেঁটে ঘুরব, প্রকৃতির বন্যতায় নিজেকে মিশিয়ে দেব। চাকরি করার স্বপ্ন কোনোদিনই আমি দেখতাম না। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার পর ঠিক করলাম ইউনিভার্সিটিতে ভর্তির আগে যে কটা দিন হাতে সময় পাবো কোথাও বেরিয়ে আসব। বাড়িতে কথাটা জানাতে বাবা বলল, তোর ছোট কাকা তো উড়িষ্যার নতুন বীরবাবু হয়ে গেছে, তা সেখান থেকে না হয় ঘুরে আয়, দেখে আয় উড়িষ্যার জঙ্গল। জঙ্গলের কথা শুনে মনে হলো এটা আমার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ হতে চলেছে। কিন্তু এই স্বপ্নই যে আমার কাছে সারা জীবনের দুঃস্বপ্ন হতে যাচ্ছে তা আমি তখন কল্পনাও করতে পারলাম না। মা প্রথমে রাজি না হলেও বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। দুই বন্ধু রাজীব ও বিনয়কে প্রস্তাবটা দিতেই তারা তো এক কথায় রাজি হয়ে গেল। ছোট কাকাকে ফোনে জানিয়ে হাওড়া থেকে ভুবনেশ্বর এক্সপ্রেস ধরে রওনা দিলাম তিন বন্ধু। ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে দেখলাম ছোট কাকা তার গাড়ি নিয়ে আগেই স্টেশনে চলে এসেছে। প্ল্যাটফর্ম চত্বরে টিফিন সেরে আমরা রওনা দিলাম ছোট কাকার বাংলোর উদ্দেশ্যে। আস্তে আস্তে শহরের কোলাহল ছাড়িয়ে গাড়ি প্রবেশ করলো জঙ্গলের মধ্যে।
জঙ্গলের বুক চিরে একটি মসৃণ রাস্তা চলে গেছে। এখানে জঙ্গলটা খুব একটা বেশি গভীর নয়। কিছু শাল, পিয়াশাল, সেগুন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝে মাঝে গুল্ম জাতীয় গাছের ঝোপঝাড়। দূরে ছোট ছোট পাহাড় চূড়া দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। আমরা 3 বন্ধু উৎসুকভাবে জানলা দিয়ে তাকিয়ে রইলাম জঙ্গলের দিকে। তবে কয়েকটা বনমোরগ, 2-4টে খরগোশ আর কিছু জংলি ছাগলের দল ছাড়া কিছুই আর দেখতে পেলাম না। আচ্ছা ছোটকা, এই জঙ্গলে কি কি প্রাণী আছে? প্রশ্ন করলো বিনয়। তোরা যা যা দেখতে চাস সব দেখতে পাবি এই জঙ্গলে। বাঘ, ভাল্লুক, হাতি, মেছো বেড়াল, উড়ন্ত কাঠবিড়ালি, সজারু, সম্বর, কি নেই এই জঙ্গলে? পাশ থেকে আমি জিজ্ঞেস করলাম, আর সাপ? ছোট কাকা চুপ করে রইল। রাজীব বলল, কিরে তন্ময়, তুই সব ছেড়ে হঠাৎ সাপ নিয়ে পড়লি কেন? গাড়ির মধ্যে সবাই হো হো করে হেসে উঠল। আরো বেশ কিছু দূর যাওয়ার পর জঙ্গলের গভীরতা বাড়ল। কিছু নাম না জানা পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে, তবে তাদের একটিকেও চোখে দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই ছোট কাকা গাড়ি থামিয়ে দিল আর সবাইকে চুপ করে থাকতে বলল। আমরা দেখলাম জঙ্গলের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে একদল বুনো হাতির দল জঙ্গলের শুকনো পাতা মারিয়ে ডাক ছাড়তে ছাড়তে রাস্তা পার করছে। এই রকম বন্য পরিবেশে চোখের সামনে একদল বুনো হাতিকে রাস্তা পার করতে দেখে আমাদের যেন এখানে আসা সার্থক বলে মনে হলো। অস্ফুটেই বলে ফেললাম, অপূর্ব। ছোট কাকার বাংলোতে পৌঁছতে দুপুর 12টা বেজে গেল। বাংলোতে ঢুকতেই সুন্দর সুন্দর রান্নার গন্ধ নাকে এলো, যা আমাদের ক্ষুধার্ত পেটের খিদেটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। ছোট কাকা বলল, যা, তোরা সব স্নান সেরে নে, খাবার সব রেডি। খাবার টেবিলে বসে দেখলাম ছোট কাকা খাবারের আয়োজন মন্দ করেনি। ভাত, ডাল, পকোড়া, মুরগির মাংস, চাটনি ইত্যাদি। তা ছোট কাকা, এসব কি রেস্টুরেন্ট থেকে আনিয়েছো? ছোট কাকা বলল, না রে, এখানে আর রেস্টুরেন্ট কোথায় পাবো? এসবই বানিয়েছে ওই নীলাক্ষী, আমার নতুন কাজের লোক। আর এটা বন মুরগির মাংস নীলাক্ষী ধরে এনে রান্না করেছে। এতক্ষণে সবার নজরে পড়ল একটি মহিলা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে নাক অবধি কাপড়ের আঁচল দিয়ে ঢাকা। দেখে স্থানীয় আদিবাসী বলেই মনে হয়। খেতে খেতে দেওয়ালে কিছু একটা দেখে ভয় খাওয়া বন্ধ হয়ে গেল বিনয়। ছোটকা তার ভাবগতিক দেখে হেসে বলল, ওটা একটা অজগরের চামড়া, আমারই শিকার করা। আমি অবাক হয়ে বললাম, কি বলছো কি ছোটকা, তোমার বাড়িতে অজগর? আরে সে এক কাণ্ড, বুঝলি। একদিন জঙ্গলে টহল দিয়ে বাড়ি এসে কোথাও আমার পোষা কুকুরটাকে খুঁজে পাচ্ছিলাম না। এদিক সেদিক খুঁজতে খুঁজতে দেখি রান্নাঘরের ভিতর আমার কুকুরটাকে অর্ধেক গিলে বসে আছে এক প্রকাণ্ড অজগর। দেখা মাত্রই আমার হাতের রাইফেল দিয়ে পরপর 3টে গুলি করি সাপটাকে, তবে কুকুরটাকে আর বাঁচাতে পারিনি। বেচারি দম আটকে মারা গেল, জানিস। এই তো 4-5 দিন আগের ঘটনা। কাকার মুখে এই ভয়ানক ঘটনা শুনে ভয় গলা শুকিয়ে গেল আমাদের। তার উপর বিনয়ের আবার সাপের প্রতি একটা তীব্র ভয় রয়েছে। এত ভয় ওর বাঘের প্রতিও নেই। তোরা খেয়ে নে, তারপর আমার রাইফেলটা দেখাবো তোদের, ছোটকা বলল। বিকেলে নীলাক্ষীকে ছুটি দিয়ে আমাদের সঙ্গে জঙ্গলে বেরোলো ছোটকা। হাতে তার রাইফেল আর কোমরে একটা ছোরা। জঙ্গলে ডিউটি করতে গেলে আত্মরক্ষার জন্য এগুলো রাখতেই হয়। জন্তু জানোয়ার তো বটেই, এমনকি মানুষ, বিশেষ করে চোরা শিকারীদের আক্রমণেরও ভয় থাকে। এই প্রথম এত গভীর জঙ্গলে পা পড়ল আমার, তাই মনটা এক ভয় মিশ্রিত আনন্দে ভরে উঠল। ছোটকা বলল, এই জঙ্গলে হাঁটতে গেলে উপরে নিচে সজাগ দৃষ্টি রেখে পথ চলতে হয়।
বিপদ যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে। গাছের উপর থেকে হয়তো কোনো লেপার্ড আমাদের উপর দৃষ্টি রেখেছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। কিংবা কোনো সাপ হয়তো রাস্তার ধারে ফনা তুলে বসে আছে, সুযোগ পেলেই বীজদাঁত বসিয়ে দেবে। তাই খুব সাবধান। পথ চলতে চলতে দূরে কিছু একটা দেখে আমাদের 3 বন্ধুর হাঁটার গতি কমে এলো। আমাদের অবস্থা দেখে ছোটকা হেসে বলল, আরে তোরা আমার কথা শুনে ভয় পেয়ে গেলি যে দেখছি। তোদেরই তো এখন বয়স অ্যাডভেঞ্চারের, তোদেরই তো বয়স দুর্গম পথে পাড়ি দেওয়ার। আর তন্ময়, তুই তো অত শিকার আর অ্যাডভেঞ্চারের গল্প পড়েছিস, তোর তো এই ভয় সাজে না। তোকে তো আমি সাহসী আর দুরন্ত বলেই জানতাম। না ছোটকা, ভয় আমি পাইনি, কিন্তু ওইটা কি? আমার আঙ্গুলের দিক লক্ষ্য করে ছোটকা সেটার কাছে গিয়ে দেখে গম্ভীরভাবে বলল, কোনো অজগর সাপ সদ্য খোলস ত্যাগ করে এই পথ দিয়ে গেছে। খুব বেশিক্ষণ হয়নি, বুঝলি। আমাদের এখানে থাকা একদম ঠিক হবে না। বিকেলেও গড়িয়ে এলো। চল আমরা এখন ফিরে যাই বাংলোতে, কাল সকাল সকাল বেরোবো আবার। এই বলে আমাদের নিয়ে বাংলোয় ফিরে গেল ছোটকা। পরদিন সকালে 3 জনের মধ্যে সবার আগে ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠে দেখলাম নীলাক্ষী দাঁড়িয়ে রয়েছে সেই দেওয়ালে ঝোলানো অজগরটার চামড়াটার কাছে। তার দৃষ্টি মৃত অজগরটির চামড়ার দিকে নিবদ্ধ। আমি বললাম, তুমি কি করছো ওটার কাছে? আজ্ঞে বাবু, কিছু না, এই সাপটাকে দেখছিল। কত বড়ই না সাপ ছিল এটা। আমি বললাম, হ্যাঁ তা তো বটেই, সত্যি বড় সাপ। তা বাবু, তোমরা এখানে কতদিন থাকবে? কাজের লোকের মুখে এমন অস্বাভাবিক প্রশ্ন শুনে কিছুটা চটে গেলাম আমি। বললাম, কেন বলো তো? আমরা কতদিন থাকবো জেনে তোমার কি লাভ? আমরা এখন একদিন এখানেই থাকবো। আচ্ছা বাবু, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। ওই শিকারী বাবুকে যেন বলো না এ কথা। ঠিক আছে ঠিক আছে, বলবো না। তবে কালকে রান্নাটা কিন্তু তুমি ভারী সুন্দর করেছিলে। ধন্যবাদ বাবু। এই বলে ঘরের কাজ করতে লাগলো নীলাক্ষী। দেখলাম ছোটকা বাগানে কি যেন ছড়াচ্ছে। এ কি ছোটকা, এটা কি করছো? এটা কার্বলিক অ্যাসিড রে, কাল ছড়িয়েছিলাম, কিন্তু রাতের বৃষ্টিতে সব ধুয়ে গেছে, তাই আজ আবার ছড়াচ্ছি। সাপের উপদ্রবটা বেড়েছে দেখছি। সকালের ব্রেকফাস্ট সেরে সবাই বেরিয়ে পড়লাম জঙ্গল ঘুরতে। বৃষ্টি ভেজা জঙ্গলের রূপ যে কতটা সুন্দর হয় তা এতদিন শুধু বইতেই পড়ে এসেছি, আজ তা সচক্ষে দেখছি। বৃষ্টি ভেজা গাছের পাতায় সূর্যের আলো পড়ে প্রতিফলিত হচ্ছে। ঘুমভাঙা পাখির দল সপরিবারে কিচিরমিচির ধ্বনি তুলে মুখরিত করছে গোটা জঙ্গলটাকে। কিছু হরিণ শাবক কচি ঘাস চিবোচ্ছে আর তিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে খেলছে। গাছের ডালে ডালে রং বেরঙের অর্কিড সুসজ্জিত হয়ে আছে, আর তাতে কত রং বেরঙের প্রজাপতি এসে বসেছে। আমি প্রকৃতির এইরূপ সজ্জা দেখতে দেখতে ক্রমেই মুগ্ধ হয়ে পড়ছি। প্রথম বিপদটা ঘটল ঠিক 3 দিন পর। ছোটকার বাংলোর পাশেই একটি ছোট্ট ডোবা আছে। মানুষের উপদ্রব কম বলেই সেই ডোবাটায় এখনো মাছ আছে। আমাদের মধ্যে রাজীবের ছিল খুব মাছ ধরার শখ। সেই দিন সকালেই রাজীব জানায় যে সে আজ মাছ ধরতে যাবে ওই ডোবাটায়। ছোটকা সাবধান করে বলেছিল, একা যাস না কিন্তু, কাউকে সঙ্গে করে নিয়ে যাস। দুপুরে খাওয়ার পর সবাই ভাত ঘুমে ঢলে পড়লাম। মাছ ধরতে যাবার কথাটা কারণ মাথাতেই রইল না। রাজীব কিন্তু ঠিক করে রেখেছিল সে সেদিন মাছ ধরতে যাবেই, তাই সে একাই ছিপ নিয়ে বেরিয়ে পড়েছিল। কিছুক্ষণ পরেই রাজীবের ভয়ার্ত আর্তনাদে আমাদের তন্দ্রা ছুটে গেল। আশেপাশে রাজীব নেই দেখে ছোটকা বলল, তোদের বন্ধু নিশ্চয়ই মাছ ধরতে গেছে, ডোবার কাছে গেলে তাকে নিশ্চয়ই পাওয়া যাবে। সবাই মিলে ডোবার কাছে গিয়ে রাজীবকে কোথাও খুঁজে পেলাম না।
সবাই তার নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু রাজীবের সাড়া পাওয়া গেল না। হঠাৎ করে পুকুর পাড়ের এক জায়গায় চোখ গেল আমার। দেখলাম সেখানে রাজীবের এক পাটি জুতো পড়ে আছে, আর সেখান থেকে নরম মাটির উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে দেওয়ার দাগ। ছোটকা সে দৃশ্য দেখে রাজীবের সঙ্গে যে ঠিক কি ঘটেছে সেটা বোধহয় অনুমান করতে পারল। কাঁপা গলায় বলল, প্রতিশোধ প্রতিশোধ নিচ্ছে চুরি, কিন্তু কিন্তু শত্রু তো আমি। আমি আর বিনয় এই কথার মানে বুঝলাম না, তাই ছোটকাকে জিজ্ঞেস করলাম, এসব তুমি কি বলছো ছোটকা? কার প্রতিশোধ? কার শত্রু তুমি? ছোটকা কিছু বলল না, শুধু বলল, তোরা আয় আমার পিছু পিছু, ভাগ্যে থাকলে রাজীবের দেহটা অন্তত পেতে পারি। রাইফেল তাক করে সতর্ক দৃষ্টিতে সামনে এগিয়ে চলল সে। পেছনে চললাম আমি আর বিনয়। নরম মাটিতে দাগ অনুসরণ করে চলতে লাগলাম আমরা। কিছু দূর যাওয়ার পর রাজীবের আর এক পাটি জুতো খুঁজে পেলাম। এরপর নরম মাটি শেষ হয়ে শক্ত মাটি পড়তেই সেই দাগও অদৃশ্য হয়ে গেল। তার মানে রাজীবকে খোঁজার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। হতাশায় ভেঙে পড়লাম আমরা। উড়িষ্যার জঙ্গলে কারোর প্রতিশোধ স্পৃহায় অদৃশ্য হয়ে গেল জলজ্যান্ত এক যুবকের দেহ। সারাদিন ব্যর্থ চেষ্টার পর বাড়ি ফিরে এলাম। আমি নিজেকে ক্ষমা করতে পারলাম না। কেবলই মনে হতে লাগলো আমারই ভ্রমণ পিপাসু মনের খিদে মেটাতে গিয়ে প্রাণ হারাতে হলো রাজীবকে। আমার কথাতেই তোরা এখানে এসেছিল। ছোটকা ঠিক করলো আমাদের দুই বন্ধুকে বাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু ট্রেনের টিকিট জোগাড় করতে পারল না। দুদিন কাজে এলো না নীলাক্ষী। তৃতীয় দিনের দিন এসে জানালো তার শরীর খারাপ ছিল, তাই আসতে পারেনি। ছোটকা সেদিন কয়েকজন বনকর্মীকে সঙ্গে নিয়ে টহলে বেরোলো। যাবার সময় নীলাক্ষীকে দায়িত্ব দিয়ে গেল সে যেন আমাদের সর্বদা খেয়াল রাখে, বাইরে যেন বেরোতে না দেয়। তারপর আমাকে আর বিনয়কে একটা করে চাকু দিয়ে গেল। সে বেরিয়ে যেতেই আমাদের সঙ্গে গল্প জমালো নীলাক্ষী। এটা সেটা কথার পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এমন নাক মুখ ঢেকে রাখো কেন সবসময়? আগে বাবু, আমাদের যাতে যাদের স্বামী মরে যায় তাদের মুখ দেখাতে নাই। ও আচ্ছা, এই ব্যাপার। তা তোমার স্বামী মারা গেলেন কি করে? সে তোমাদের শুনে কাজ নাই বাবু। কথাটি বলার সময় লক্ষ্য করলাম নীলাক্ষীর চোখ দুটো নীল হয়ে জ্বলে উঠল, আর সেই চোখ দিয়ে যেন কত ক্রূরতা ও ক্ষোভের আগুন ঠিকরে বের হতে লাগলো। এমনই ভয়ানক সেই দৃষ্টি। মানুষের এমন চোখ আমি জীবনেও দেখিনি। গাটা শিউরে উঠল, কিন্তু সেটা বুঝতে দিলাম না। তা তুমি থাকো কোথায়? এই জঙ্গলের বাইরে একটা আদিবাসী গ্রাম আছে, আমি সেখানেই থাকি। তা বাবু, তোমাদের আরেকজনকে তো দেখছি না, সেও কি ওই শিকারী বাবুর সঙ্গে টহলে গেছে নাকি? না, টহলে নয়, সে আমাদের চিরদিনের মতো ছেড়ে চলে গেছে। সে হারিয়ে গেছে ওই জঙ্গলে। দুপুরবেলা খেতে বসে নীলাক্ষীকে জিজ্ঞেস করলাম, কি হলো, তুমি আজ খাবে না? নীলাক্ষী জানায় তার নাকি বদ হজম হয়েছে, খিদে নেই। বিকেলে বেরিয়ে গেল নীলাক্ষী। যাবার সময় আমাদেরকে ভালো করে সাবধান করে দিয়ে গেল যেন খালি হাতে কেউই বাইরে না বেরোই। সন্ধ্যাবেলা ছোটকা ফিরে এলো চোখ মুখে একরাশ দুশ্চিন্তা ও ভয় নিয়ে। পকেট থেকে একটি হাত ঘড়ি বের করে দেখিয়ে বলল, দেখ তো এটা তোরা চিনিস কিনা। ঘড়িটা দেখে আমরা একসঙ্গে বলে উঠলাম, এটা তো রাজীবের ঘড়ি। তুমি কোথায় পেলে ছোটকা? বাড়ি ফেরার পথে জঙ্গলের রাস্তার উপর একটা পচা গলা দেহ থেকে এই ঘড়িটা পেলাম। তারপর বনকর্মীদের সাহায্যে সেই দেহটা মাটি চাপা দিয়ে আসছে। অথচ ওই পথে যাবার সময় দেহটাকে দেখতে পাইনি। বুঝলি তন্ময়, দেখে মনে হলো যেন কোনো সাপ শিকার হজম করতে না পেরে
উগরে দিয়েছে। আমার গাটা গুলিয়ে উঠল। বুঝতে পারলাম না রাজীবের বাড়ির লোককে আমি কি জবাব দেব। পরদিন সকালে বেরিয়ে পড়লাম ছোটকার রাইফেলটাকে সঙ্গে নিয়ে। মনের মধ্যেকার খচখচানিটার একটা উত্তর খুঁজে বের করতেই হবে। প্রায় 2 ঘন্টা পরে আমরা যখন কাজ সেরে বাংলোয় ফিরলাম, তখন দেখি বাংলো খালি। কিছুক্ষণ পরে দেখলাম ছোটকা হন্তদন্ত হয়ে বিনয়কে সঙ্গে নিয়ে বাংলোয় ফিরছে। ওদের মুখ দেখে মনে হলো ওরা আমাকে দেখতে না পেয়েই আমারই জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল। যদিও কাউকে না জানিয়ে যাওয়াটা আমার উচিত ছিল না, তবু এছাড়া তো কোনো উপায়ও ছিল না। আমাকে দেখেই ধরে যেন প্রাণ ফিরে এলো ছোটকার। সে ধমক দিয়ে বলল, কাউকে না বলে কোথায় চলে গিয়েছিল হতচ্ছাড়া? তুই জানিস এই জঙ্গলের রাস্তা? যদি কোনো বিপদ হতো কি করতিস? সেই জন্যই তো তোমার রাইফেলটা নিয়ে গেছিলাম ছোটকা। রাইফেল সঙ্গে নিয়ে গেলেই হলো? তুই রাইফেল চালাতে জানিস? কোনো বিপদ যদি আচমকা তোর সামনে চলে আসতো তুই কি করতিস? আচ্ছা ছোটকা, তুমি ইচ্ছাধারী সাপে বিশ্বাস করো? মানে সাপ যে মানুষের রূপও ধরতে পারে, এটাকে তুমি বিশ্বাস করবে? ছোটকা হেসে বলল, না, একদমই না। এ আবার হয় নাকি? সে তো শুধুই মানুষের কল্পনা মাত্র। সেসব তো শুধু গল্পের বই আর সিনেমাতে আমরা দেখতে পাই। বাস্তবে এসব আজগুবি গল্প ছাড়া আর কিছুই নয়। আমারও তো তাই মনে হয়, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার এই বিশ্বাস খুব শীঘ্রই ভাঙতে চলেছে। কি পাগলের মতো বকছিস তন্ময়? এ কি, তোরা তো এটা কি আগে তো দেখিনি? সব বলছি, তুমি একটু আড়ালে এসো। আচ্ছা, সে নয় পরে শুনব। বুঝলি তন্ময়, এক্ষুনি আমাকে বেরোতে হবে। খবর এসে যে জঙ্গলে চোরা শিকারীর দল ঢুকেছে আর তাদের আটকাতেই হবে। এমনিতেই তোকে খুঁজতে গিয়ে কত দেরি হয়ে গেল। আমি চললাম। সেই দিন বিকেলে ঘটল এক ঘটনা। সূর্য প্রায় তখন পশ্চিমে ঢলে পড়েছে। উঁচু গাছের তলায় নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। লক্ষ্য করলাম বিনয় যেন কার পিছু পিছু জঙ্গলের দিকে চলে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য দড়ি টেনে বেঁধে নিয়ে যাচ্ছে বিনয়কে। পিছন থেকে জোরে ডাক দিলাম, এই বিনয়, বিনয়, কোথায় যাচ্ছিস এই অন্ধকারে? এই বিনয়, আরে শুনতে পাচ্ছিস না আমার কথা? বিনয় কোনো সাড়া দিল না। পরিস্থিতি খারাপ দেখে দৌড় লাগালাম। দৌড়ে গিয়ে বিনয়কে টেনে মাটিতে ফেলে দিতে বিনয়ের যেন হুঁশ ফিরল। সে জিজ্ঞেস করল, আমরা এখানে কি করছি তন্ময়? আরে এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত। তুই এমন মন্ত্রমুগ্ধের মতো কার পিছু পিছু চলছিস? পিছন থেকে তোকে কত ডাকলাম, তুই তো কোনো সাড়াই দিলি না। আমি আমি জানি না রে, আমার কিছু মনে পড়ছে না। তখনই নজরে এলো প্রায় 20 হাত দূরে ঝোপের মধ্যে একজোড়া জ্বলন্ত নীল চোখ দপ করে নিভে গেল। তাড়াতাড়ি বিনয়কে মাটি থেকে তুলে বললাম, বিনয়, যত জোরে পারিস দৌড় লাগা আমার সাথে। এই বলে এক দৌড়ে বিনয়কে নিয়ে বাংলোতে ফিরে এলাম। ভয় ও আতঙ্কে বিনয়ের সেই রাতে জ্বর চলে এলো। রাত্রিবেলা ছোটকা ফিরতে তাকে ঘটনাটা জানালাম। ছোটকা বলল, কালকেই তোরা এখান থেকে রওনা দিবি। আমি টিকিটের ব্যবস্থা করে ফেলেছি। ব্যাপার স্যাপার আমার একদম ভালো ঠেকছে না। ছোটকা, তোমাকে কিছু কথা বলার ছিল। পাশের ঘরে চলো, বিনয় ঘুমোকে ঘরে। পাশের ঘরে গিয়ে ছোটকা বলল, আমার কেন জানি না মনে হচ্ছে কোনো অশুভ দৃষ্টি সর্বদা আমাদের উপর নজর রাখছে। তার শ্বাস প্রশ্বাস যেন বিষ বাষ্পের মতো আমাদের চারিপাশে ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা ছোটকা, তুমি ওই অজগরটাকে কবে মেরেছিলে একটু মনে করে বলো তো? এই তো তোরা এখানে আসার ঠিক 4 দিন আগে। আচ্ছা এবারে বলো, নীলাক্ষী কবে থেকে এই বাড়িতে কাজে আসছে? ওই তো যেদিন অজগরটাকে মারলাম তার পরের দিন। কিন্তু কেন বলতো? এসব তুই জিজ্ঞাসা করছিস কেন? কারণ আছে ছোটকা, কারণ আছে। তুমি নিশ্চয়ই জঙ্গলের বাইরে ওই সাঁওতাল পাড়াতে গেছো। হ্যাঁ, গেছি তো অনেকবার। আর নীলাক্ষী তো ওখানেই থাকে।
আচ্ছা, তুমি জানো নীলাক্ষীর বাড়ি কোথায়? না, ও কাজে আসার পর থেকে ওই গ্রামে আর যায়নি। আচ্ছা, তুমি তো বললে অনেকবারই গেছো, তা কোনোদিনও ওখানকার কোনো মহিলাকে তুমি নাকে মুখে কাপড় ঢেকে দিয়ে রাখতে দেখেছো? ছোটকা ভেবে বলল, কই, না তো, দেখিনি তো। কিন্তু তুই এসব বলে কি বোঝাতে চাইছিস তন্ময়? আমি যা বোঝাতে চাইছি তা তুমি একটু পরেই বুঝতে পারবে, আমাকে বলতে দাও সবটা। সাঁওতাল পাড়াতে নীলাক্ষী নামের কেউই থাকে না ছোটকা। আমি আজ সকালেই ওখানে গিয়েছিলাম। ওখানে ওরা নীলাক্ষী নামের কাউকে চেনে না। কি বলছিস তন্ময়? ওখানকার এক আদিবাসী সর্দার আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখলেন, তারপর আমার গা শুকে কি বললেন জানো? আমি নাকি কোনো সাপের খুব কাছাকাছি থাকি। হয়তো তোমার গা শুকলেও একই কথা বলতেন। উনি আমার হাতে এই তাবিজটা বেঁধে দিয়ে বললেন আমার নাকি সামনে বিপদ আসতে চলেছে। এমন বিপদ যা আমরা কল্পনাও করতে পারি না ছোটকা। উনি বললেন এই তাবিজ যেন আমার হাত থেকে আমি কখনোই না খুলি। তুই সাপের কাছাকাছি থাকিস মানে? তুমি এখনো বুঝতে পারছো না ছোটকা, তোমার কাজের লোক নীলাক্ষী ও আসলে সাপ, ইচ্ছাধারী সাপ, যে তার জুড়ির খুনের ঠিক পরের দিনেই বদলা নেবার জন্য তোমার বাড়িতে কাজের লোক হয়ে ঢুকেছে তোমাকে মারার জন্য। কিন্তু মাঝখানে আমরা এসে পড়লাম। ওই গ্রামে কোনো মহিলা মুখ ঢেকে থাকে না ছোটকা, কিন্তু নীলাক্ষীকে এখানে মুখ ঢেকে থাকতেই হতো একটা বাহানা দেখিয়ে, যাতে কার্বলিক অ্যাসিডের গন্ধ নাকে না যায়। ওকে আমি নিজে ওই অজগরের চামড়ার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। শুধু তাই নয়, আমি ওর ভয়ঙ্কর নীল চোখ দেখেছি ছোটকা। আর ওই একই চোখ আমি আর জঙ্গলে ঝোপের আড়াল থেকে দেখতে পেয়েছি। তখনই আমার সন্দেহ আরো দৃঢ় হয়, ওই নীলাক্ষী আসলে এক অজগর সাপ ছোটকা। ওই আমাদের রাজীবকে গিলে খেয়েছে, আর বিনয়কেও খাবার তালে ছিল। তুমি খেয়াল করে দেখো ছোটকা, আমরা জঙ্গলে চলার পথে বারবার সাপের উপস্থিতি আঁচ পেয়েছি। তার মানে ওই অজগর সর্বদা আমাদের নজর রাখতো আর সুযোগের অপেক্ষায় থাকতো। কিন্তু ওর আসল টার্গেট আমরা নই ছোটকা, সেটা কিন্তু তুমি। আমরা তো নিতান্তই ওর কাজে বাধা সৃষ্টি করছি, কিন্তু আসল ভয় তো তোমাকে নিয়ে। আমরা এখানে না এলেই অজগর হয়তো তোমাকেও এতদিনে মেরে ফেলতো। এতক্ষণ আমার মুখে কথাগুলো শুনে সমস্ত ঘটনাগুলোকে মনের মধ্যে আরো একবার সাজিয়ে দেখলো ছোটকা। অজগরকে মারা, নীলাক্ষীর বাড়িতে কাজে আসা, মুখ ও নাক কাপড় দিয়ে ঢেকে রাখা, ওর বাড়ির ভুল ঠিকানা বলা, রাজীবকে গিলে খাওয়া, সব একে একে মিলে যাচ্ছে। এখন আর তারও বুঝতে বাকি রইল না ওই নীলাক্ষী আসলে কে আর তার উদ্দেশ্য কি। কিন্তু কাল সকালে যদি নীলাক্ষী কাজ করতে আসে, তখন কি করব? ওকেও কি আগেরটার মতো গুলি করে মেরে দেব? কাল নয় ছোটকা, আজই। কারণ সে এখন আমাদের খুব কাছেই আছে। আমার হাতের এই তাবিজটা গরম হয়ে সেই সংকেতে দিচ্ছে। ছোটকা, তুমি দরজা বন্ধ করে এসেছিলে? সর্বনাশ, আমি তো দরজা বন্ধ করিনি রে। এই বলে দুজন ঘর থেকে বেরিয়েই যে দৃশ্য দেখলাম, তাতে যে কোনো মানুষের পক্ষে সজ্ঞানে মাটিতে দাঁড়িয়ে থাকাই মুশকিল। আমরা একে অপরকে জড়িয়ে ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখলাম নীলাক্ষী দাঁড়িয়ে আছে আমাদের মুখোমুখি, আর তার মুখ থেকে ঘুমন্ত বিনয়ের পা দুটি ঝুলে রয়েছে। তার মুখটা যেন এক বিশাল গহ্বর। বিনয়ের হাঁটু থেকে বাকি দেহটা তার মুখের ভেতরে, আর সেটাকে গেলার জন্য গলা থেকে বাকি দেহটাকে ঠিক সাপের মতো করে ফোলানোর চেষ্টা করছে নীলাক্ষী। সে কি ভয়ানক দৃশ্য! তারপর ছোটকা কোনো ক্রমে রাইফেল তাক করতেই পেছনের খোলা দরজাটার দিকে ঘুরে এসে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। তবে যে বেরোলো সে কোনো নীলাক্ষী নয়, এক প্রকাণ্ড অজগর। রাইফেলটা নিয়ে আমাকে সঙ্গে করে গাড়িতে অজগরটির পিছু ধাওয়া করলো ছোটকা। সামনের দিকে আন্দাজেই বেশ কয়েকটা গুলি ছুড়ল, আর তখনই একটা তীব্র আর্তনাদ শোনা গেল। আহত অজগরের আর্তনাদ যেন গোটা জঙ্গলের রাতে নির্জনতাকে ভেঙে চুরমার করে দিল। গাড়ির আলোয় দেখা গেল সামনে কিছু একটা পড়ে আছে। গাড়ি থেকে নেমে দেখলাম বিনয়ের দেহটা পড়ে আছে, তবে দেহে কোনো প্রাণ নেই।
এতক্ষণ অজগরের মুখের ভিতর থাকার ফলে দম বন্ধ হয়ে মারা গেছে বিনয়। কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার দুই বন্ধুকেই হারিয়ে ফেললাম এই মায়াবী জঙ্গলে এক মায়াবিনীর হাতে। গুলি লাগতেই শিকার ছেড়ে পালিয়েছে ওই সাপ, তবে তার শরীরের রক্ত আমাদের নিয়ে যাবে তার ডেরায়। ওই দেখ তন্ময়, রক্তের দাগ। ছোটকা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বনকর্মীকে ডেকে আনলো। তারা মশাল, লাঠি, বল্লম নিয়ে বেরিয়ে এলো। রক্তের দাগ লক্ষ্য করে এগোতে লাগলাম সবাই। সবার সামনে ছোটকা চলল রাইফেল হাতে। একজন বনকর্মী সাবধান করে বলল, বাবু, বেশি ঝুঁকি নেবেন না। আহত অজগর অনেক বেশি আক্রমণাত্মক আর ভয়ঙ্কর হয়। ছোটকা তার কথায় কর্ণপাত করল না। রক্তের দাগ এসে শেষ হলো জঙ্গলের গভীরতম স্থানে, একটি পরিত্যক্ত মন্দিরে। মন্দিরটি একটি শিব মন্দির। দেখেই বোঝা যায় বহু বছর কোনো মানুষের পা পড়েনি এখানে। সেই মন্দিরের দৃশ্য দেখে সবার চক্ষু চড়ক গাছ হলো। গোটা মন্দির চত্বরে শুধু বড় বড় সাপের খোলসে ভর্তি। কোথাও বা মরা প্রাণীর দেহাবশেষ হাড়গোড় পড়ে রয়েছে, আর সেগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। মশালের আগুনে সাপের খোলস আর ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। আমি বন্ধুর শোকে শোকাহত হয়ে গাড়িতেই বসে রইলাম। ছোটকা রাইফেল তাক করে মন্দিরের চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু সেই সাপের দেখা কেউ পেল না। খুঁজতে খুঁজতে মন্দিরের পেছন দিকে চলে গেল, আর তার সঙ্গে সঙ্গে দুবার তার রাইফেলের গর্জন শোনা গেল। সবাই মন্দিরের পেছনে গিয়ে দেখলাম মন্দিরের দেওয়ালের গায়ে এক বিশালাকার গর্ত রয়েছে। ততক্ষণে ছোটকাকে দেখলাম দৌড় লাগিয়েছে জঙ্গলের দিকে। প্রায় মিনিট 10 পরে জঙ্গল থেকে বেরিয়ে এলো সে। জানালো সাপটাকে সে খতম করে দিয়েছে। আমরা সকলেই আনন্দে মেতে উঠলাম। তোর বন্ধুদের হত্যাকারীকে খতম করে এলাম তন্ময়। এখন সকালটা হলেই তোকে ট্রেনে তুলে দিয়ে আসবো। সকাল হতেই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিলাম। ছোটকাও রেডি হয়ে গেছে। এখন 4 ঘন্টা গাড়ি চালিয়ে স্টেশনে যেতে হবে। ট্রেন দুপুর 12টায়। গাড়ি ছাড়লো স্টেশনের উদ্দেশ্যে। আবারও সেই জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। তবে এই জঙ্গলের দৃশ্য আর ভালো লাগলো না আমার চোখে। এই জঙ্গল আমার দুই বন্ধুর প্রাণ কেড়ে নিয়েছে। এই জঙ্গলের অভিজ্ঞতা আমার জীবনে অভিশাপের খাতায় লেখা থাকবে। হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে না। হয়তো বিনয় আর রাজীবের বাড়ির লোক আমাকেই খুনি ভাববে। হয়তো জেলেও যেতে হতে পারে। কিন্তু আমার কিছু করার নেই, কিছু বলবারও নেই, কারণ কেউ বিশ্বাসই করবে না এই কথা। বিশ্বাস করার মতো কথাও নয়, যতক্ষণ না কেউ এইসব সচক্ষে দেখে। কিছু দূর যাওয়ার পরই মনে হলো ছোটকা যেন গাড়িটাকে বড়ই আস্তে চালাচ্ছে। তবে কিছু বললাম না। হঠাৎই খেয়াল পড়ল রাস্তার দুপাশের গাছের ডালগুলো থেকে বাঁদরগুলো বিশ্রীভাবে আমাদের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। গাছের পাখিগুলোর মধ্যেও কেমন একটা চঞ্চলতা দেখা দিয়েছে। এমন দৃশ্য একবার দুবার নয়, বারবার ঘুরতে লাগলো রাস্তা বরাবর। ছোটকাকে এর কারণ জিজ্ঞেস করায় সে বলল, তুই ওদের দিকে তাকাস না, ওরা এমনি এসব করছে, তাকালেই বেশি করবে। প্রায় 2 ঘন্টা চলার পর আমার জল তেষ্টা পেল। ছোটকা বলল সামনেই নাকি একটা গ্রামীণ বাজার। বাজারে নেমে জল আর একটা ইংরেজি খবরের কাগজ কিনে পকেট থেকে টাকা বের করতে গিয়ে দেখলাম টাকার সঙ্গে সেই তাবিজটা বেরিয়ে এলো। মনে পড়লো সকালবেলা স্নান করতে গিয়ে তাবিজটা খুলে পড়ে গিয়েছিল। তারপর সেটাকে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। তাড়াহুড়োয় আর পড়া হয়নি। কিন্তু এখন আর এই জিনিসের প্রয়োজন নেই। বিপদ তো কেটেই গেছে, এখন আর এটা রেখে লাভ কি? এই ভেবে এটাকে ছুঁড়ে ফেলে দিতে যাব, এমন সময় সেই দোকানদার বাধা দিয়ে বলল, বাবু, হ্যাঁ বাবু, এখন অবমাননা করো না। এসব বিশ্বাসের জিনিস, এতে তোমারই ক্ষতি হতে পারে। পড়তে না চাও কাছে রেখে দাও, কিন্তু ফেলে দিও না। দোকানদার বয়স্ক মানুষ, তাই তার কথাটা ফেলতে পারলাম না। তাবিজটা আবারও হাতেই পড়ে নিলাম। গাড়িতে ফিরে গেলাম। ছোটকা আবার গাড়ি স্টার্ট করলো।
খবরের কাগজটা চোখ খুলে বোলাতে লাগলাম। ভেতরের পাতায় ছবি সহ একটা খবরের হেডলাইন দেখে মূর্ছা যাবার উপক্রম হলো আমার, কিন্তু মনে সাহস এনে নিজেকে সামলে নিলাম। খবরের ছাপানো ছবিটি ছোটকার, আর লেখা রয়েছে, গত রাতে গভীর জঙ্গলের মধ্যে খুন হয়েছেন ফরেস্ট অফিসার বীরেন চৌধুরী। তার মাথা সহ গোটা দেহটাকে কেউ যেন প্রবল শক্তি দিয়ে পেঁচিয়ে দিয়েছে। অনেকের মতে এটা কোনো অপদেবতার কাজ, কোনো মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয়। তবে পুলিশের অনুমান এটা চোরা শিকারীদেরই কাজ। একমাত্র আমি জানি কে করেছে এই কাজ। এখন আমি কি করব? চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেব? কিন্তু তাতেও কি? তাতে কি আমাকে ছেড়ে কথা বলবে আমারই পাশে বসে থাকা মায়াবিনী অজগর? খেয়াল পড়লো তাবিজটা গরম হয়ে একেবারে তেতে উঠেছে। এতক্ষণ সেটা পকেটে থাকায় সেই উত্তাপ অনুভূত হয়নি। আয়নার দিকে চোখ গেল আমার। দেখলাম তাবিজের প্রতিক্রিয়ায় ছোটকারূপী অজগরের চোখ দুটো নীল হয়ে জ্বলছে। আমি যে এতক্ষণ বেঁচে আছি সেটা ওই তাবিজের জোরেই, এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। রাস্তার এক পাশে জঙ্গল, অন্য পাশে গভীর খাদ। খাদে পড়ে মরবো, তবু অজগরের হাতে প্রাণ দেব না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। ওই তো সামনের বাঁকটা ঘুরলেই আমার দিকে জঙ্গল পড়বে, আর অপর দিকে খাদ। এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। বুকে প্রবল সাহস সঞ্চয় করলাম। একটা সাপের কাছে এত সহজে হার মানব না। মরতে হলে লড়ে মরব। কোমরে গোজা ছোট কাকার দেওয়া সেই ছোড়াটায় হাত দিলাম। গাড়ি সামনের বাঁকে আসতেই চকিতে কোমর থেকে ছোড়াটা বের করে বসিয়ে দিলাম ছোটকারূপী অজগরের বুকে। পরপর 5 বার ছোড়ার আঘাতে এফোর ওফোর করে দিলাম অজগরের বুক। একটা বিকট গগন বিদারী চিৎকার করে অজগরের দেহটা নেতিয়ে পড়ল। গাড়ির স্টিয়ারিং এর সামনে এখন পড়ে রইল এক বিশাল অজগরের মৃতদেহ। সাপটা এতটাই বড় যে সমগ্র গাড়ির ভেতরটাই যেন ভরে গেল ওই সাপের দেহে। চালকহীন গাড়ি এখন ঢালু খাদের দিকে গড়াতে লাগলো। সময় নষ্ট না করে গাড়ির দরজা খুলে জঙ্গলে ঝাঁপিয়ে পড়লাম। মৃত অজগরটিকে নিয়ে গাড়িটি গড়িয়ে পড়ল খাদের দিকে। তাবিজটিকে হাতে নিয়ে একবার চুমু খেয়ে সেই সাঁওতাল সর্দারকে মনে মনে প্রণাম জানালাম।